হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এর চ্যানেল বিজ্ঞানজন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা শুরু করতে চলেছি তোমাদের প্রবাহী তড়িতের পরবর্তী খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ, ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি, এটাই আমরা আজ শিখতে চলেছি। এবং আশা করছি এই ভিডিওর পরে, অর্থাৎ এই ভিডিও দেখার পরে তোমাদের ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ ক্ষমতার কোনো ডাউট আর থাকবে না। তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এনজয় করো এবং আস্তে আস্তে কনসেপ্ট নিতে চলো। তাহলে আজকের শুরু করছি ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। আমরা সাধারণত ক্ষমতা কাকে বলে তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ জেনে এসছো, কার্য ক্ষমতা শক্তি তোমরা পড়ে এসছো। সেখানে তোমরা নিশ্চয়ই ক্ষমতা বলতে বুঝেছিলে যে কার্য করার হারকেই তোমরা বলছো ক্ষমতা। কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা। তাহলে ফার্স্ট আমাদের বুঝতে হবে যে কার্য জিনিসটা কি, দেন আমাদের বুঝতে হবে যে কার্যের সঙ্গে ক্ষমতার কিরূপ সম্পর্ক রয়েছে, বা সাধারণ কার্যের সঙ্গে তাড়িতিক কার্য, যেটাকে আমরা বলছি তড়িৎ কার্য বা তড়িৎ ক্ষমতা, কি সম্পর্ক, কি জিনিস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস অ্যানালাইসিস আজকের করব। তো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখো। চলো শুরু করি। তাহলে প্রথম তোমাদের ইলেকট্রিক ক্ষমতা অর্থাৎ তড়িৎ ক্ষমতা বোঝার আগে তোমাদের বোঝা খুব জরুরি যে ক্ষমতা বলতে আমরা কি বুঝি। অর্থাৎ তোমরা ক্লাস নবম শ্রেণীতে যে কার্য ক্ষমতা ও শক্তি পড়ে এসেছিলে, আমি সেই ক্ষমতার কথা বলছি। ক্ষমতা বলতে কি বোঝে না, বলছে কার্য করার হারকে আমরা বলছি ক্ষমতা। তাহলে স্যার এখানে কোশ্চেন আসছে যে কার্য কাকে বলে আর তার হার মানে কি বুঝি। বলছে কার্য বলতে ধরো আমার কাছে কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগের সঙ্গে সঙ্গে ওই বলের থেকে যদি, আমি বলতে চাইছি ওই বস্তুর থেকে যদি আমার বলের পরিমাণ বেশি হয়, তাহলে ওই বস্তুটা যেখানে আমি বল প্রয়োগ করলাম সেই প্রয়োগ বিন্দুর অভিমুখে ওই বস্তুর সরণ ঘটবে। আর এই সরণ ঘটলেই আমি তখন ওই প্রযুক্ত বলকে বলছি যে আমি কার্য করে ফেলেছি বা আমি কাজ করতে ফেলেছি। কি কাজ করেছি না, এই বস্তুটাকে আমি এখান থেকে ওখানে নিয়ে চলে যেতে পেরেছি, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে পেরেছি। সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা আমি বুঝলাম ওই বস্তুর সরণের সাপেক্ষে। অর্থাৎ বস্তুর সরণ বলতে আমরা এক কথায় বস্তুর অবস্থার পরিবর্তনকে বোঝাই। অর্থাৎ বস্তু যদি আমি ধরে নিই, ধরো আমার এখানে একটা কি রয়েছে না, এখানে একটা রয়েছে টেবিল। সাপোজ এখানে একটা রয়েছে টেবিল। এই টেবিলের ওপর ধরো যে কোনো একটা বস্তু রয়েছে, ধরো তোমার বইটাই রয়েছে। এই বইয়ের আমি এই প্রান্তে কি করলাম, আমি বইয়ের এই প্রান্তে একটা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, সেই বল হচ্ছে এফ। এই বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে কি না বলের প্রয়োগ বিন্দু। এটাই কি বলের প্রয়োগ বিন্দু। এই প্রয়োগ বিন্দু যেদিকেই হবে বস্তুর সরণও ঠিক সেই দিকে ঘটবে। আমি দেখলাম এই বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই বল এই বইয়ের যে ওজন রয়েছে তার থেকে এই বলের মান বেশি। তাই কি হলো না, এই বস্তুটা অর্থাৎ এই বইটা বলের প্রয়োগ বিন্দুর যেদিকে সেই মুখে সামনের দিকে সে এগিয়ে এসে সে কোথায় এসে অবস্থান করলো, ধরো সে সাপোজ এখানে এসে অবস্থান করলো। অর্থাৎ তার প্রথম অবস্থায় অবস্থান ছিল যদি 1 নম্বর হয়, দ্বিতীয় অবস্থায় অর্থাৎ বল প্রয়োগের পর আমি যখন দেখলাম এই বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে 2 নম্বর জায়গায় এসে পৌঁছেছে। এই যে অবস্থার পরিবর্তন 1 থেকে 2-এ যে পৌঁছানো, এই অবস্থার পরিবর্তনকে আমরা এক কথায় বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি তাহলে তুমি কি কাজ করেছো, তুমি বলবে হ্যাঁ স্যার আমি তো কাজ করেছি। আমি বললাম কি কাজ? স্যার আপনি দেখেছিলেন বইটা 1 নম্বর পজিশনে ছিল, কিন্তু দেখুন এখন আপনার বইটা এসে পড়ে আছে 2 নম্বর পজিশনে। তাহলে আমি কি স্যার কাজ করিনি, আপনি বলুন? আমি বললাম হ্যাঁ, বইয়ের তো আর হাত পা নেই,
বই উড়ে উড়ে এই 2 নম্বর পজিশনে আসবে না, নিশ্চয়ই বাইরে থেকে কেউ তাকে বল প্রয়োগ করেছে, সেই বল প্রয়োগের ফলে এই বস্তুটা 1 নম্বর জায়গা থেকে 2 নম্বর জায়গায় এসছে। তাহলে এক্ষেত্রে আমি কি করলাম? এক্ষেত্রে আমি কাজ করলাম। সেই কাজ কি না, সেই কাজকে যদি আমি ওয়ার্ক ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ডব্লিউ সমান কি না এফ, মানে বল। এই বলের সঙ্গে কি কাজ করেছি না, এই বল প্রয়োগের সঙ্গে সঙ্গে বস্তুর মধ্যে আমি সরণ ঘটিয়েছি, আর এই সরণকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। তাই আমি বলতে পারছি ডব্লিউ সমান এফ ইন্টু এস। ক্লিয়ার? আমি এটা তোমাদের এখানেই তাই লিখেছি যে কার্য করার হারকে আমরা বলছি ক্ষমতা। কার্যের যদি কেউ সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করে, তুমি তখন বলবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, অর্থাৎ আমি এখানে বল প্রয়োগ করেছি, এটা তার কি বলের প্রয়োগ বিন্দু। এই বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়েছে কোন দিকে, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দু যেদিকে বলের সরণও সেদিকে। আমি যদি বলটাকে ঠিক এইভাবে আমি এফটা দিতাম, তাহলে তার প্রয়োগ বিন্দু এটা, তখন সে বল সরণ হতো এই দিকে, হ্যাঁ কি না? এক্ষেত্রে আমি বল কিভাবে বল প্রয়োগ করেছি না এইভাবে, তাহলে তার প্রয়োগ বিন্দু এটা, তাহলে তার নিশ্চয়ই সরণ ঠিক এই সমান্তরাল ভাবে যাবে, সরল রেখায় যাবে। সেক্ষেত্রে বস্তু এসে কোথায় দাঁড়ালো না এখানে এসে দাঁড়ালো। এই যে সরণ, এই সরণকেই আমি বলছি আমি কিন্তু কাজ করে ফেলেছি। ওকে, আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি, আমি যদি তোমাকে এখন বলি যে তোমার ওজন 50 কেজি, তোমার আর এক বন্ধুর ওজন 50 কেজি। ওকে, আমি দুজনকেই 60 কেজির একটা বস্তা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে দেখো দেখি ওই দুটো বস্তা কে কতক্ষণ রাখতে পারছে, তাহলে ওই বস্তাটা নিচে ছিল, ওই বস্তাটাকে আমি হাতে নিয়ে এলাম, উপরে নিয়ে এলাম, অর্থাৎ বস্তার অবস্থার পরিবর্তন করলো। মানে সে নিচে ছিল 1 নম্বর অবস্থা, নিয়ে আমি তাকে হাতে তুললাম। কার সাহায্যে না আমার হাতের বলের সাহায্যে, পেশির সাহায্যে আমি তুললাম, হ্যাঁ কি না? তাহলে আমি বল প্রয়োগের ফলে আমি সরণ ঘটালাম, কার না ওই বস্তার অবস্থার পরিবর্তনের সাহায্যে সরণ ঘটালাম। এটা হচ্ছে কার্য। আমি যদি বলি যে ওই কার্য তুমি কতক্ষণ করতে পারবে, অর্থাৎ তোমার 2 বন্ধুর মধ্যে কে বেশিক্ষণ ওই বস্তাটাকে হাতে ঝুলিয়ে রাখতে পারে, সেটাই আমার কাছে দেখা। দেখলাম তোমার প্রথম বন্ধু সে ধরো 1 মিনিট সে ধরে রেখেছিল, তারপরে সে আর পারছে না, বলছে স্যার লাগছে, আর পারবো না, ছেড়ে দিলাম। আরেকজন দেখলাম যে সে 2 মিনিট পর সেও ক্লান্ত, সেও ছেড়ে দিল। তাহলে এখানে বলো দুজনের ওজন সমান, কিন্তু ওদের ক্ষমতা কার বেশি না যে 2 নম্বর বন্ধুটা তার। কেন না সে অনেকক্ষণ ধরেছিল। তুমি তখন কি বলবে জানো, যে বেকার তুই খাওয়া দাওয়া করে বড় হয়েছিস, তোর গায়ে 1 ফোঁটাও শক্তি, শুধু বেকার। এখানেও ঠিক ক্ষমতাও এরকম হয়। কিরকম হয় ক্ষমতা না, বলছে এই ক্ষমতা সমান, আমি যদি ক্ষমতাকে বুঝি, অর্থাৎ আমি যদি ক্ষমতাকে বুঝি, এই ক্ষমতা সমান হয়ে যাবে কৃত কার্য বাই সময়, কৃত কার্য বাই সময়। শূন্য বলবে হ্যাঁ স্যার, কৃতকার্য বাই সময়। এখানে কৃতকার্য কে না, এখানে কৃতকার্য ছিল স্যার ডব্লু, আমি এই কাজ করেছিলাম। সময় কি না, সময়কে আমি বলছি টি, সে 1 মিনিট নিয়েছে, সে 2 মিনিট নিয়েছে। তাহলে ক্ষমতা সমান বলতে পারি স্যার কৃতকার্য বাই সময়। অর্থাৎ আমি এখানে বলে দিতে পারি স্যার ডব্লুর জায়গায় যদি এফ আর এস কে বসিয়ে দিই, তাহলে এটা বাই টি, এফ ইন্টু এস বাই টি। এটা ছিল তোমাদের গত ক্লাসের, অর্থাৎ ক্লাস 9-এর কনসেপ্ট। এই কনসেপ্ট থেকেই এসছে যে তাহলে আমরা এই ইলেকট্রিক পাওয়ার বা তড়িৎ ক্ষমতা কিভাবে নির্ণয় করব। তাই তোমাদের প্রথম এই বেসিক জিনিসটা তোমাদের ক্লিয়ার হওয়ার দরকার ছিল। আশা করি তোমরা এই বেসিক জিনিসটা সবাই ক্লিয়ার হতে পারলে, যে ক্ষমতা বলতে আমরা কি বুঝি বা কার্য বলতে আমরা কি বুঝি, তোমরা আশা করি বুঝতে পারলে। এবার যাই চলো, যে এই তড়িৎ ক্ষমতার মধ্যেও কি এই কাজ হয়, আর কার্যের ফলেই কি ক্ষমতা আসে, দেখি আসে নাকি। তো চলো এখন আমাদের মেন টপিক যাই, যে তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি। এখন আমরা বুঝি যে তড়িৎ কার্য বলতে আমরা কি বুঝি। তোমরা কার্য বলতে বুঝতে পারলে সবাই। এখন আমরা বুঝতে চলেছি যে তড়িৎ কার্য বলতে কি বুঝি স্যার। এই তড়িৎ কার্য বোঝার জন্য আমার দরকার একটা তড়িৎ আহিত বস্তু। ওকে,
আমি কি করলাম না, এখানে একটা তড়িৎ আহিত বস্তু নিলাম, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা তড়িৎ আহিত বস্তু। কি? তড়িৎ আহিত বস্তু। তড়িৎ আহিত বস্তু। তড়িৎ আহিত বস্তু। এই তড়িৎ আহিত বস্তু ধরে নাও এটা একটা লাইট বা বাল্ব। ওকে। এই তড়িৎ আহিত বস্তুকে বলছে কেন না, এর মধ্য দিয়ে তড়িৎ সহজে যেতে পারে, অর্থাৎ সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাই একে আমরা বলছি তড়িৎ আহিত বস্তু। আমি এই তড়িৎ আহিত বস্তুর সঙ্গে একটা তড়িৎ উৎস, অর্থাৎ যে তড়িৎ আমাকে দিতে পারবে, সেই তড়িৎ উৎস হিসেবে একটা ব্যাটারিকে আমি নিয়েছি। সেই ব্যাটারি হলো ই। ব্যাটারি হলো ই। আমি এই ব্যাটারিকে একটা সুইচের সাহায্যে এবং তড়িতাহিত বস্তুর সাহায্যে সংযোগ করে রেখেছি। আমি যখন এই সুইচটাকে অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করলো, বা তড়িৎ ফ্লো হতে শুরু করলো, বা তড়িৎ প্রবাহ হতে শুরু করলো। ক্লিয়ার? আমি হঠাৎ করে দেখতে পেলাম, আমার ইচ্ছে হলো যে এই এ প্রান্তের, অর্থাৎ এই এ বি যে তড়িতাহিত বস্তু, এই এ বি তড়িতাহিত বস্তুর এই এ প্রান্তের তড়িৎ বিভব কত। আমি বলছি এই এ প্রান্তের তড়িৎ বিভব হলো ভি এ, এবং বি প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভি বি, এবং অবভিয়াসলি ভি এ ইজ গ্রেটার দেন টু দা ভি বি, তাই তো কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ কি না? আমি বলছি যদি এই তড়িতাহিত বস্তুর বিভব পার্থক্য আমি দেখি, তাহলে আমি দেখতে পাবো যে ভি এ মাইনাস ভিবি। আমি এই ভি এ মাইনাস ভিবি কে ধরে নিচ্ছি কি না, ধরে নিচ্ছি ভি। এই ভি আর কিছুই নয়, এই ভি হলো কি না বিভব প্রভেদ। কি? বিভব প্রভেদ। বলছে কার বিভব প্রভেদ না, বলছে ওই তড়িৎ আহিত বস্তুর মধ্যে সর্বদা এই বিভব প্রভেদ ভি বর্তমান রয়েছে, হ্যাঁ কি না? আমি এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে এই বিভব প্রভেদ এই তড়িদাহিত বস্তুর মধ্যে আছে বলেই তাই তড়িৎ খুব সহজেই এই বর্তনীর মধ্যে চক্রাকারে পরিবহন হতে চলেছে বা পরিবহন হচ্ছে। আমি জেনে এসছি যে আই ইজিক্যাল টু কিউ বাই টি, হ্যাঁ কি না? আমি এখান থেকে বলতে পারি কিউ ইজিক্যাল টু আই টি। ইয়েস অর নো? তোমরা বলবে হ্যাঁ স্যার, যে কিউ ইজিক্যাল টু আই টি লেখা যায়। আমি তোমাদের জিজ্ঞেস করছি যে এই তড়িৎ বিভব, অর্থাৎ এই বিভব প্রভেদ সৃষ্টির কারণ কি? এই বিভব প্রভেদ সৃষ্টির কারণ কি? আমি কেনই বা বিভব প্রভেদ এর মধ্যে সৃষ্টি করলাম? তার কারণ এর মধ্যে, অর্থাৎ এই তড়িদাহিত বস্তুর মধ্যে যদি বিভব প্রভেদ না থাকে, তাহলে এই তড়িদাহিত বস্তুটা কোনো দিনের জন্য এই তড়িৎ পাবে না, অর্থাৎ আই এর মধ্য দিয়ে ফ্লো হবে না। কখন না, যখন ভি এ ইজিক্যাল টু ভি বি হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু এই তড়িদাহিত বস্তুর মধ্য দিয়ে আর কোনো প্রকারের তড়িৎ পরিবহন করতে পারবে না। তাই এই তড়িদাহিত বস্তুর মধ্যে বিভব প্রভেদ থাকাটা জরুরি। আর এই বিভব প্রভেদ আছে বলেই এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বলেই কে প্রবাহ হচ্ছে না স্যার, আধান প্রবাহ হচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যার জন্য দায়ী সে হচ্ছে আধান, আর আধান যার জন্য দায়ী সে হচ্ছে তড়িৎ বিভব। তাহলে আমি তোমাদের বলতে পারি যে এখানে আসল কাজ কে করছে? তোমরা বলবে স্যার এখানে কাজ বলতে, ডব্লু বলতে আমি বুঝছি আসল চেহারা ধরার কারণ কি। আমি যখন কারণ খুঁজে খুঁজে যাচ্ছি, তখন কারণ খোঁজার জন্য মেন দায়ী কে না, মেন দায়ী হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ, এই বিভব প্রভেদ দের ফলে কি হয়েছে না, বিভব প্রভেদের ফলে ইলেকট্রনের ফ্লো হয়েছে। ইলেকট্রনের ফলে কি হয়েছে? ইলেকট্রনের ফলে তড়িৎ এই তড়িদাহিত বস্তুর মধ্যে সর্বদা রয়েছে, তার ফলে এই তড়িদাহিত বস্তুটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে। ঠিক আমি যেরকম তোমাকে বলেছিলাম, আমি যখন এসে দেখলাম যে ডাস্টারটা বা বইটা আমার এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, তাহলে আমার মনে ডাউট হচ্ছে যে কে এই কাজ করলো। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি এই কাজ করেছো? মা বলছে হ্যাঁ। হ্যাঁ কি না? তাহলে তোমার মা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে, হ্যাঁ কি না? এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছিলই বলে বইয়ের অবস্থার পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মা যে ওখান থেকে ওখানে নিয়ে গেছে একটা কার্য করেছে, হ্যাঁ কি না?
ঠিক সেইভাবে এখানে কার্য বলতে আমরা বুঝছি যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ কাকে কার্য করাচ্ছে? না আধানকে। ফলে কি পাচ্ছি? না কারেন্ট ফ্লো হতে শুরু করছে। তার ফলে কি হচ্ছে? না তড়িতাহিত বস্তুটা উজ্জ্বলভাবে সে জ্বলতে শুরু করছে, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি এই ডব্লিউ ইজিক্যাল টু বিভব প্রভেদ ভি গুণিতক আধান। কে? না আধান। এই বিভব প্রভেদ আছে বলেই তো আধান খুব সুন্দরভাবে ঘুরতে শুরু করছে। তাই আমি বলছি ভি ইজিক্যাল টু কিউ, হ্যাঁ কি না? তোমরা বলবে স্যার যে আমি তাহলে এখান থেকে লিখতে পারি ভি ইজিক্যাল টু কিউ সমান আইটি, তাহলে আইটি আমি লিখতে পারি। আমি বলবো হ্যাঁ, তুমি লেখো ভি আইটি। ওকে, এবার তোমাকে আমি বললাম তাহলে এটা তো তুমি করলে কি? না এটা তুমি করলে কার্য। অর্থাৎ এটা কে কার্য করলো? না তাড়িতিক কার্য, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যে কার্য হলো তাকে আমরা কি বলছি? তাড়িতিক কার্য। তাড়িতিক কার্য। আমি এবার এখন জিজ্ঞেস করছি তাহলে এই এই বর্তনীর মধ্যে তড়িৎ ক্ষমতা কি? তখন আমি জিজ্ঞেস করছি যে এই কার্য এ যতক্ষণ করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষমতা, হ্যাঁ কি না? এ যত সময় ধরে করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষমতা। তোমার বন্ধুটা যতক্ষণ বস্তাটা তুলে রেখেছিল ওই ভারী বস্তাটা, সেটাই ছিল তার ক্ষমতা। ঠিক সেইভাবে এই বর্তনীটা যতক্ষণ এই কারেন্টের প্রবাহকে সম্পূর্ণ করবে, অর্থাৎ যতক্ষণ এই লাইটটা এই আলোটা সম্পূর্ণরূপে জ্বলে থাকবে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে এখানে ক্ষমতা মানে কি? না স্যার এখানে ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা পি দিয়ে ডিনোট করছি। এই পি সমান হচ্ছে তাড়িতিক কার্য ডব্লু বাই টি। টি মানে কি? না সময়ের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে এই তাড়িতিক কার্য কতক্ষণ করেছে সেটা দেখতে চাইছি। তাহলে আমি এখানে লিখতে পারি ডব্লুর মান কত পেলাম? না স্যার ভি আই টি ডিভাইডেড বাই টি। টি কাটলে আমি পেয়ে গেলাম ভি ইন্টু আই, অর্থাৎ আমি পেয়ে গেলাম ইলেকট্রিক পাওয়ার বা ক্ষমতা সমান পি ইজিক্যাল টু ভি আই। শূন্য তোমরা পেলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ইলেকট্রিক পাওয়ার কি। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পারলে ইলেকট্রিক পাওয়ার কি। এই ইলেকট্রিক পাওয়ারের এটাই হচ্ছে প্রথম সূত্র। ওকে, এটাই হচ্ছে ইলেকট্রিক পাওয়ারের প্রথম সূত্র, অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার মানে ভি ইন্টু আই। এরপরে তোমাদের আরো 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 কনসেপ্ট দিচ্ছি। আমি একটু এটা মুছে নেই, নিয়ে আরো কনসেপ্ট দিচ্ছি। যে পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, শূন্য। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমরা দেখেছি যে ইলেকট্রিক পাওয়ার ইজিক্যাল টু ইলেকট্রিক ভোল্টেজ ইন্টু ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ কি না? আমি যদি বলি যে এখানে পাওয়ার, তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে ইলেকট্রিক পাওয়ার পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট। তোমরা ওহমের সূত্র পড়ে এসেছিলে। ওহমের সূত্রতে কি ছিল? না ভি ইজিক্যাল টু আই আর, হ্যাঁ কি নয়? স্যার এখান থেকে আমি যদি আই এর মান বের করি তাহলে আমি লিখতে পারি ভি বাই আর, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ। আমরা তো এটা পেয়ে গেলাম প্রথম সূত্র, অর্থাৎ পাওয়ারের প্রথম সূত্র। আচ্ছা এখান থেকে আমি পি ইজিক্যাল টু ভি ইন্টু আই এর জায়গায় যদি আমি ভি এর এই মানটা বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? না ভি এর জায়গায় আমি বসাচ্ছি আই আর ইন্টু আই, মানে আমি বলতে পারি আই স্কোয়ার আর। এটা হলো এর সেকেন্ড সূত্র, পাওয়ারের সেকেন্ড সূত্র। আমি যদি এই পি ইজিক্যাল টু ভি যেরম আছে থাক, আমি এই আই এর জায়গায় যদি ভি বাই আর এর মান বসিয়ে দিই, অর্থাৎ আই সমান ভি বাই আর যদি বসিয়ে দিই তাহলে আমি পাবো ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ পাওয়ারের আমরা তিনটে ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম। প্রথম ফর্মুলা হলো পি ইজিক্যাল টু ভি ইন্টু আই, সেকেন্ড ফর্মুলা হয়ে গেল পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তৃতীয় ফর্মুলা হয়ে গেল পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। তোমরা একটা জিনিস খেয়াল করেছো? তোমাদের যে পাওয়ারের ইউনিট তোমাদের জানতে চেষ্টা করে যে পাওয়ারের ইউনিট কি, মনে রেখে দাও এই পাওয়ারের এসআই ইউনিট হলো ওয়াট। এসআই ইউনিট কি? ওয়াট, যাকে আমরা ডব্লু দিয়ে চিহ্নিত করি। ওকে, আর তোমরা আগেই জেনেছো যে ভোল্টেজের ইউনিট ভোল্ট, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। আমি যদি বলি যে এই পি এর মান 100 ওয়াট, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ স্যার। আচ্ছা এখানে যদি আমি ভোল্টেজের মান 100 ভোল্ট নেই এবং কারেন্টের মান 1 অ্যাম্পিয়ার নেই, তোমরা বলবে যে কি না 100 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 100ই হবে, হ্যাঁ কি না?
সবসময় মাথায় রাখবে, তোমাদের বাড়ির যে ইলেকট্রিক কারেন্ট এসে পৌঁছায় সেখানে সর্বদা কে আসে না সর্বদা আসে পাওয়ার। এবং পাওয়ারের মধ্যে কে কে থাকে না ভোল্টেজ থাকে এবং কারেন্ট থাকে। কিন্তু কারেন্টের পরিমাণ কম, তার কারণ না কারেন্ট অনেক বিষয়ের উপর নির্ভর করে। তোমরা পড়ে এসছো কোনো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর উষ্ণতার উপর কিন্তু, রোধের উপর কিন্তু এগুলো সব ডিপেন্ড করে। কিন্তু ভোল্টেজ কারোর উপর ডিপেন্ড করে না। আর যে কোনো পুজোতে বেশি চাঁদা দেবে তার নাম মাইকে বারে বারে অ্যানাউন্স হয়, হ্যাঁ কি না? ঠিক সেইভাবে এখানে ভোল্টেজের মান বেশি, তাই তোমাদের বাড়িতে যে সমস্ত মিটার সেখানে লেখা আছে 220 ভোল্ট টু 200 ভোল্ট, হ্যাঁ কি না লেখা আছে। তার কারণ এখানে ভোল্টেজের পরিমাণ বেশি, তাই জন্য আমরা বলি এটা হচ্ছে 220 ভোল্ট। কিন্তু মনে রেখো ওই ভোল্টেজের সঙ্গে কিন্তু কারেন্ট ব্যাপ্তিটাও আছে এবং তোমার বাড়িতে এসে পৌঁছায় কি পাওয়ার। এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, বাট আমি তোমাদের এটা বলছি যে এটা হয় প্র্যাকটিক্যালি। এখন আমি তোমাদের দেখাতে চাইছি যে এই ওয়াট বলতে তোমরা কি বুঝো। আচ্ছা, এসআইতে এই পাওয়ারের ইউনিট হলো ওয়াট। আমি বলছি এই এসআইতে যদি ভোল্টেজ আমি 1 ভোল্ট ধরি এবং কারেন্ট যদি আমি 1 অ্যাম্পিয়ার ধরি, তাহলে আমি বলতে পারবো কি, আমি এটা বলতে পারছি যে কোনো তড়িতাহিত বস্তুর মধ্যে, কোনো তড়িতাহিত বস্তুর মধ্যে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়, যদি কোনো তড়িতাহিত বস্তুর মধ্যে 1 ভোল্ট বিভব প্রভেদের সৃষ্টি হয়, তার ফলে ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই আমরা কি বলছি 1 ওয়াট, তাকেই আমরা বলছি 1 ওয়াট। তোমাদের আরো একবার বলে দিচ্ছি, কোনো তড়িতাহিত বস্তুর মধ্যে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেই পরিমাণ তড়িৎ শক্তিকে বলা হচ্ছে কি না 1 ওয়াট। আশা করি তোমরা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল ক্ষমতা সম্বন্ধে বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসছি ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল শক্তি বলতে আমরা কি বুঝি। আমি তোমাদের লাস্ট পয়েন্টে বললাম যে তড়িৎ শক্তি ব্যয়িত হয়, এই তড়িৎ শক্তি জিনিস কি। আমি তোমাদের এর পরের ভিডিওতে নিয়ে আসছি যে তড়িৎ শক্তি কি, বিওটি কি, কিলো ওয়াট আওয়ার কি ইত্যাদি ইত্যাদি নানা জাতীয় কনসেপ্ট। এবং বিশ্বাস করো এর উপরে তোমাদের একটা ম্যাথ মাস্ট আসবে, তাই তোমরা কেউ মিস করো না। আজকের তোমাদের এই পর্যন্ত থাকলো, আশা করি তোমরা সবাই খুব ক্লিয়ার ভাবে জিনিসটা বুঝতে পারবে। চলো সবাই ভালো থেকো। সবাইকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ।